নয় বলে এটা স্পর্শ হচ্ছে না। এখন আমরা বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আনলেন, অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, অনেক মতামত এবং কিছু পথ নির্দেশক কথা আপনার তুলে ধরেছেন, এবং সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, এবং সেইভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের সঙ্গে সহমত পোষণ করি, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ভিন্নমত আছে, এবং বিচার বিশ্লেষণের ক্ষেত্রে সেখানে কিছুটা বৈপরীত্য না হোক, ভিন্নতা কিছু অবকাশ থেকে যেতে পারে। আমি সেজন্য সেই বিষয়ে যাব না। সুধীমণ্ডলী, এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে অতি নিয়ন্ত্রিত স্বৈরাচার থেকে অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারে দেশ চলছে। এক কথায় বললাম, অতি নিয়ন্ত্রিত স্বৈরাচারী ব্যবস্থা থেকে, স্বৈরাচার থেকে অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারে দেশ চলছে। আর পথহারা জাতি গোলক ধাঁধার মধ্যে পড়েছে। এই কথার বিচার বিশ্লেষণে আমি যাব না, শুধু এক লাইনে কথাটা বললাম। আর করণীয় কথা যেটা আছে সেটা নিয়ে বলার আগে আমি যে কথাটা বলতে চাই যে আজকে এখানে আপনারা যারা সমবেত হয়েছেন এবং সমাজের বিভিন্ন অংশের যারা বিভিন্ন শিক্ষার সঙ্গে, বুদ্ধিবৃত্তিগত কাজের সঙ্গে, সাংস্কৃতিক কাজের সঙ্গে, রাজনৈতিক সংগঠন, সামাজিক গণতান্ত্রিক সংগঠনের সঙ্গে যুক্ত যে মানুষেরা উপস্থিত হয়েছেন, এবং আপনারা যে যতখানি মেধা, প্রজ্ঞা, চিন্তা, ক্ষমতাকে ধারণ করেন, এর বাইরে এই যশোর শহরে বিকল্প আপনার খুঁজে পাবেন। আমার কথার সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ থাকবে না, কারণ আমি বিশ্বাস করি এর চেয়ে আরো উন্নত হবে সেই ধরনের যোগ্যতার লোক এই শহরে নাই। এটা শুধু যশোর না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা এই মতবিনিময় করতে গিয়ে দেখেছি যারা আমাদের দল করেন না বা কোনো হয়তো সক্রিয়ভাবে সেরকম দলের সঙ্গে যুক্ত না, দেশ নিয়ে ভাবেন, মানুষ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে ভাবেন এবং এর সভ্যতা সংস্কৃতি নিয়ে চিন্তা ভাবনা করেন, এই ধরনের মানুষরা যে যোগ্যতা রাখেন, যে ভাবনা চিন্তা তারা লালন করেন এবং যে প্রত্যাশা তারা ধারণ করেন, এটা যদি প্রত্যেক জেলায় আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি সেই মতের ভিত্তিতে সমন্বিতভাবে ক্রিয়া করেন, সেটা কি হবে, রাজনৈতিক বামপন্থী দলগুলি তাদের শক্তি যোগাবে। একজন বলছেন যে একটু বড় হলে খালি ভেঙে যায়। যারা এই আদর্শে বিশ্বাসী মানুষ, জনগোষ্ঠী এবং তাদের অগ্রসর অংশ, তাদের মধ্যে যদি ফাটল না ধরে তাহলে দলে ভাঙন আসে না। আর ভাঙনেরও প্রকৃতি আলাদা হয়। কোনো কোনো ভাঙন সর্বনাশ করে দেয়, কোনো কোনো ভাঙন সেটা নবসৃজন করে। 1903 সাল থেকে শুরু হয়েছিল রাশিয়ায় RSDLP পার্টির মধ্যে বিতর্ক। 9 বছর বিতর্ক চলেছিল, 12 সালে পার্টি ভেঙেছিল। সেই ভাঙন 1917 সালের বিপ্লবকে নিশ্চিত করেছিল। আবার কোনো কোনো ভাঙন একটা বিনষ্টের দিকে চলে যায়, অর্থাৎ তার ভবিষ্যৎ সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। ফলে এটা দ্বারা আমরা দাবি করছি না যে আমাদের দেশে যতগুলি ভাঙন হয়েছে সবগুলি যুক্তিসম্মত ছিল, আবার এটাও বলছি না যে ভাঙনের কার্যকারণটা আমাদের খুঁজে বার করতে হবে। শুধুমাত্র ভাঙন কি গড়লো, ওই প্রবর্তন থাকলো কি থাকলো না, এর চেয়েও মূল আমাদের বের করতে হবে যে এর মূলটা কোথায় নিহিত ছিল। কারণ অধিকার শিক্ষা নিয়েই কিন্তু ভবিষ্যতে আমাদের যাত্রাটা নির্বিঘ্ন করা সম্ভব। যাই হোক, এখন অনেকগুলি কথা এসে আমাদের সংবিধান নিয়ে কথা বলেছেন, আমাদের ইতিহাস নিয়ে কথা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা উঠেছে, এবং আমরা ইতিহাসকে ধারণ করি কিনা এবং সেটা খণ্ডিত ইতিহাস কিনা বা সামগ্রিকতাটাকে আমরা ধারণ করি কিনা, সেখান থেকে আমরা শিক্ষা নেই কিনা, এরকম অনেকগুলি বিষয় এখানে এসেছে। আমি শুধু বলবার মতো অনেক শর্ত আছে, এটা ঠিক। তবে আমি যেহেতু এখানে তো বিশদ কথা বলতে পারবো না, আমি মুক্তিযুদ্ধ নিয়ে একটু কথা বলি। মুক্তিযুদ্ধ নিয়ে একটা বিভ্রান্তি আছে। আমাদের মুক্তিযুদ্ধটা ছিল জনযুদ্ধ, এই কথাটা আমি ভুলে যাই। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু এই যুদ্ধটা ছিল জনযুদ্ধ। কেন বলছি? এটা হলো 1971 সালের 25শে মার্চ, যখন হানাদার বাহিনীর পাক ঔপনিবেশিক সামরিক শক্তি গণহত্যা শুরু করলো, তখনকার পরিস্থিতি কি? তখন আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের কারাগারে, এবং আমাদের নির্বাচিত যে সরকার, সেই সরকার, এই যুদ্ধকালীন সরকার ভারতে। আর এখানকার পুলিশ, বিডিআর এবং মিলিটারি আর্মি সেটা বিদ্রোহ করেছিল। তারা যে অস্ত্র কিছু গোলা বারুদ নিয়ে বেরিয়ে এসেছিল,
তারা লড়াই করতে গিয়ে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে। এরা সব ভারতে চলে গেছে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসে কোনো মুক্তিযোদ্ধার ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা দেশে ঢোকে নাই। এবং সেই সময় আগে বলেছি যে প্রধান নেতা কারাগারে, সরকার ভারতে, সেক্টরগুলি সব ভারতে, এবং ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা দেশে আসে নাই। তাহলে এই 4 মাস এই হানাদারদেরকে প্রতিহত করেছিল, মোকাবেলা করেছিল কারা? এই প্রশ্নের জবাব দিতে হবে। এদেরকে প্রতিহত করেছিল সশস্ত্র শক্তিকে নিরস্ত্র জনগণ মোকাবেলা করেছিল। এই জন্য বাংলাদেশের শহীদের সংখ্যা বেশি, সেই জন্য আমরা এটা বলছি জনগণ। তারপরেও যেহেতু আমি মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম, আমি একটা ক্যাম্প পরিচালনা করেছি, এবং ট্রেনিং দিয়ে যখন যারা আসছে তারা আস্তে আস্তে জুন মাস হয়ে গেছে। তারপরেও তাদের যেহেতু গেরিলা যুদ্ধ, হিট অ্যান্ড রান, এবং একটা রাজাঘাট ক্যাম্পে, মিলিটারি ক্যাম্পে এরা গুলি করেছে, আমরা গুলি করে সরে গেছি। তারপর কি হলো? তারপর পাকিস্তান আর্মি এসছে, রাজাঘাট বাহিনী এসছে, এসে তখন সেখানে ব্যাপকভাবে গণহত্যা শুরু করেছে। মানুষ সেখান থেকে ঘর বাড়ি ছেড়ে তারা সব সরে গেছে, নারীরা অপরাধ করেছে ইত্যাদি। কিন্তু খেয়াল করবেন, নারীরাও প্রতিহত করেছে। বহু ঘটনা আছে, তা নিয়ে তারা মোকাবেলা করেছে। বিভিন্ন ইভেন রান্নার ওখানে যে সময় ব্যবহৃত সেগুলি মোকাবেলা তারা অপহৃত হয়েছে, তারা দোষী হয়েছে। কিন্তু সেই নারীদের কথা কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আমরা স্বীকৃতি দিলাম না। যদি কোনো পুরুষ যুদ্ধে আহত হয়, সে যদি মুক্তিযুদ্ধ হয়, তাহলে নারী যদি সে আহত হয়, সে মুক্তিযুদ্ধ হবে না কেন? আপনি বীরাঙ্গনার টাইটেল দিয়ে তার বিদায় করে দিলেন। তাহলে সে হাত যদি ক্ষতিগ্রস্ত হয়, পা ক্ষতিগ্রস্ত হয়, যৌন আক্রমণও যদি একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, সে কি মুক্তিযুদ্ধ নয়? এই বিষয়টি নাই। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা আরো বলছে এটা জনযুদ্ধ। এখন নেতৃত্ব যারা দিয়েছিল সেটা নিয়ে বিতর্ক করে লাভ নাই। এখন আওয়ামী লীগের মতো একটা পার্টি, আওয়ামী লীগ যেমন চীন বিপ্লব, রুশ বিপ্লব, ভিয়েতনাম বিপ্লব, এগুলি হয়েছিল একটা কমিউনিস্ট নেতা এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্ব। আর বাংলাদেশে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন একজন বুর্জোয়া নেতা এবং বুর্জোয়া দল। তাহলে শেখ মুজিবুর রহমানের মতো একটা জাতীয়তাবাদী বুর্জোয়া নেতা আওয়ামী লীগের মতো একটা বুর্জোয়া দলের পক্ষে এর বাইরে বেশি করা সম্ভব না। এটা নিয়ে বিতর্ক করার লাভ নাই। এখন এর জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বাদ দিয়ে দেবেন, আওয়ামী লীগের ভূমিকাকে অস্বীকার করবেন, মুজিবের ভূমিকা অস্বীকার করবেন, এর কোনো মানে হয়। এই স্বীকার করা মানে মুক্তিযুদ্ধকে আওয়ামী যুদ্ধ বানিয়ে দেওয়া, বা সেটাকে এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে তাদের কায়েমি স্বার্থ হাসিল করা, সেটাকেও গ্রহণ করা এটা ঠিক না। আমরা দুইটা লিখে দিতে তো বলছি শুধু মন্ডলী। এখন এই বিষয়টা সামনে আসছে, আমি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বিষয় বলবো না। এখন কিছু কথা যেগুলি আসছে যে আমাদের এখানে একটা সংবিধান হয়েছে, তার আগে মুক্তিযুদ্ধের একটা ঘোষণা ছিল 10ই এপ্রিল, এবং সেখানে কি বলেছিল? এটা বলেছেন একজন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তিনটা কথা বলা হয়েছে। বলেছিল যে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করলাম এমন একটা দেশ গঠন করার জন্য যেই দেশে সাম্য থাকবে, যেই দেশে প্রত্যেকটি নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত থাকবে, এবং দেশের সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে। হয়েছে কি? 54 বছরে হয় নাই। তারপরে যেটা সংবিধান, এই সংবিধানের মধ্যে 4টা মূল স্তম্ভের কথা বলেছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এর একটাও আওয়ামী লীগের আবিষ্কার না, একটাও স্বাধীনতার পরে সংযোজিত হয় নাই। এগুলি আমাদের দেশের বহুদিনের সংগ্রামের মাধ্যমে অর্জিত ধারণা। কেন কথাটা বললাম? গণতন্ত্রের ধারণা ইউরোপ থেকে আসছে, কিন্তু আমাদের এখানে গণতন্ত্রের ধারণা সুনির্দিষ্ট রূপ ধারণ করেছে 1974 সালের যুক্তফ্রন্টের আন্দোলন, আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন, সেই সংগ্রামের ভিতর থেকে একটা গণতন্ত্রের সুনির্দিষ্ট ধারণা এই দেশে, এই অঞ্চলের মানুষের, আমাদের দেশের মানুষের মননে, চিন্তায় সেটা একভাবে এসেছে। ফলে এইটাকে ওইভাবে একাকার দিয়ে স্বাধীনতার পরে এসে আমরা বলে দিয়েছি বিষয়টা তা না। ধর্ম নিরপেক্ষতা, অনেকেরা হয়তো কেউ মনে করেন যে এটা বোধহয় ইন্ডিয়া থেকে আমরা কপি করে নিয়ে আসছি। এটা ভুল। ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যুক্ত হয়েছে 1976 সালে, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, আর ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যুক্ত হয়েছে 1957 সালে, 56 সালে। ফলে 76 সালে, কিন্তু আমাদের সংবিধানে যুক্ত হয়েছে 1952 সালে। তাহলে আমরা কি ভারত থেকে আমদানি করছি নাকি? এবার আসেন এই ধারণাটা গড়ে উঠলো কিভাবে? গড়ে উঠেছে আমরা ধর্মভিত্তিক জাতীয়তা,
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান স্বাধীন হয়েছে। ভারতও স্বাধীন হয়েছে, পাকিস্তানও স্বাধীন হয়েছে, তো আমরা পূর্ববঙ্গবাসী স্বাধীন হই নাই। এই কথাটা বুঝতে হবে। অনেক সময় বলে যে আমরা নাকি 47 সালকে স্বীকার করি না। স্বীকার করি না কোনটা? আমরা বলছি স্বাধীন তো হয়েছে, ভারত স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, আমরা হই নাই। আমরা একই পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা উপনিবেশিক শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। এই উপনিবেশিক শৃঙ্খলার বিরুদ্ধে লড়াই শুরু হলো ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, এবং এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুধুমাত্র একটা নতুন যে ভাষাগত জাতীয়তা, ধর্মভিত্তিক জাতীয়তা থেকে ভাষাভিত্তিক জাতীয়তাতে গোটা সমাজ গঠন সেটা চলে আসে। শুধু তা এর সঙ্গে যেটা হলো, আপনারা জানেন যে যখন এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আগে এই দেশের মোল্লারা বলতো যে ক্ষুদিরাম, সূর্য সেন, তারপরে প্রীতিলতা, এদেরকে শহীদ করা যাবে। কেন? কারণ এরা হিন্দু আর এরা ধর্মযুদ্ধে তো মারা যায়, সে শহীদ হয়। যখন ভাষা আন্দোলনে সালাম বরকত, রফিক জব্বারের মারা গেল, তখন বললেন এরা মুসলমান হইলে ওদের শহীদ করা যাবে না। কেন? কারণ এরা ধর্মযুদ্ধে মারা যায় নাই। কিন্তু মাওলানা ভাসানী যখন প্রভাতধ্বনি হয় প্রথম, সেই প্রভাতধ্বনিতে রাস্তায় একটা খাম্বা দাঁড় করিয়ে ফুল নিবেদন করেছিল। ও বললাম মিছিল থেকে ছিটকে বসে গেল, এবং তারা বলছে হিন্দু আমি নীতি। মানুষ কি সেটা মেনেছে? মানে নাই। এবং শুধু তাই নয়, এর সঙ্গে আমরা যেটা দেখি, তাহলে এই যে মানুষের মনোজগতে যে পরিবর্তনগুলি আসছে, এগুলি হঠাৎ করে স্বাধীনতার পরে কেউ বসে বসে কামাল হোসেন সাহেব সংবিধান রচনা করেছেন, কিন্তু কামাল হোসেনের মাথার থেকে এগুলি আসে নাই। কামাল হোসেন বা আওয়ামী লীগের তখন এই গণচেতনা, গণসংগ্রাম থেকে গড়ে ওঠা যে গণভাবনা, সেই ভাবনার স্বীকৃতি দিয়েছিলেন মাত্র, এটা তাদের আবিষ্কার না। এই ভুল অনেকে করে। মানে এখানে যে কথাটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ আরেকটা দৃষ্টান্ত দেখেন। 1948 সালে ছাত্রলীগ গঠিত হয়েছিল। অন্য ছাত্র সংঘের কথা আমি বলবো না। সেই ছাত্রলীগ 1953 সালে নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ওই ছাত্রলীগের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। ওই কোনো প্রতিবাদ হয় নাই, কোনো ছাত্র তো সংগঠন ছাড়ে নাই, বা কোথাও কোনো মিছিল তো হয় নাই। তাহলে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের কাছে গ্রহণযোগ্য না হতো, তাহলে এটা করতে পারত। এর 2 বছর 55 সালে 1955 সালে আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। সেই আওয়ামী মুসলিম লীগ থেকে মাওলানা ভাসানীর সভাপতিত্বে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ করা হয়েছিল। ওই মুসলিম শব্দ বাদ দেওয়ার ফলে কি মানুষ আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল, বা সেখানে কোনো প্রতিবাদ হয়েছিল? এই ইতিহাস। ফলে এটা হলো জনগণের মধ্যে রাজনৈতিক সংগ্রামে একটা ইহজাগতিক মানসিকতা, ধর্ম নিরপেক্ষতার মানসিকতা, সেগুলো যদি গড়ে না উঠতো তাহলে সম্ভব ছিল। ফলে এটাকে অনেকে আজকে এই স্বাধীনতার পরে আবিষ্কার, আমি আরো 10টা উদাহরণ দিতে পারবো, আমি সেই আলোচনা গেলাম। এরপরে ধরেন যদি আমরা এটা বিবেচনা করি যে অসাম্প্রদায়িকতার কথা বললাম, ধর্ম নিরপেক্ষতার কথা বললাম, সমাজতন্ত্র ধারণা আন্তর্জাতিকভাবে কার্ল মার্কস 1848 সালে ধারণা নিয়ে আসেন। এর আগেও সমাজতন্ত্রের ধারণা ছিল, সেগুলি ছিল কাল্পনিক সমাজতন্ত্র। এইটা ফ্রেডরিক এঙ্গেলসের একটা বই আছে, ইউটোপিয়া ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সেখানে তিনি দেখিয়েছেন সমাজতন্ত্র মার্কসের আবিষ্কার না, মার্কসের জন্মেরও আগে সমাজতন্ত্রের ধারণা ছিল, কিন্তু সেগুলি ছিল কাল্পনিক। এবং মার্কস তখন বলছেন যে সমাজতন্ত্রের ধারণাকে বিজ্ঞানের উপর তিনি প্রতিষ্ঠিত করেছেন। যখন তিনি করেছেন, তারপর থেকে সারা দুনিয়ায় ধারণাটা ছড়ায়। আর আমাদের এই দেশে পাকিস্তান 47 সালের পরে পাকিস্তানি ঔপনিবেশিক শক্তি যখন সমস্ত শিল্প, কলকারখানা, সমস্তটা হস্তগত করতে থাকে, তখন শ্রমিকরা প্রথম স্লোগান দেয় না, দুনিয়ার মজদুর এখন। আগে বছর শ্রমিক ঐক্য জিন্দাবাদ, সেখান থেকে সরে গিয়ে দুনিয়ার মজদুর এখন স্লোগান 1949 সাল থেকে মুখরিত হয়েছে সমস্ত শিল্পাঞ্চলে। এবং তারপরে যদি আপনারা দেখেন যে সমাজতন্ত্রের কথা, যে যুক্ত বাংলার যে প্রস্তাব, আমি সেটা যেহেতু আলোচনা করতে সময় লাগবে, যুক্ত বাংলার প্রস্তাব শরণার্থী ছিল সুভাষ বোসের ভাই শরৎ বোস, উনি ছিলেন। তারপরে এরা মিলে যে প্রস্তাব করেছিলেন স্বাধীন বাংলার যে প্রস্তাব, সেই প্রস্তাবের 1 নম্বরে ছিল সমাজতান্ত্রিক বাংলাদেশ। ফলে সমাজতন্ত্র স্বাধীনতা করার আবিষ্কার না। 1946 সালে স্বাধীন বাংলার প্রস্তাবে 1 নম্বর ধারায় সেখানে ছিল সমাজতান্ত্রিক স্বাধীনতা ব্যবস্থা। ফলে সমাজতন্ত্রের ধারণা না। এরপরে যদি আপনার ধরুন মাওলানা ভাসানী, উনি প্রথম স্লোগান দিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এটার মধ্যে একটা, যদিও তিনি
মার্ক্সবাদী সমাজতন্ত্রের ধারণা আসলে ধারণ করতেন না, কিন্তু তারপরেও সমতা, সাম্যের, সমাজতন্ত্রের বিষয়গুলি আমরা মেনেছি। এবং তারপরে যদি আমরা দেখি, বিশেষ করে এই 1970 সালে আওয়ামী লীগ একটা বুর্জোয়া দল, সেই বুর্জোয়া দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ 1970 সালে প্রস্তাব পাশ করে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। খেয়াল করেন, বামপন্থীরা সামনে এগিয়ে যাচ্ছিল এবং ওই সময়ের কথা আমি বলি, আমি এলাকায় বিশেষ করে 67-68 সালে ব্যাপক এলাকা ঘুরেছি, সমস্ত ছিল ছাত্র ইউনিয়ন এবং একমাত্র দৌলতপুর কলেজে ছাত্রলীগের একটা কমিটি আমি দেখতে পেয়েছিলাম, আর সমস্ত ছিল ছাত্রলীগ। ফলে সেই সময় যখন সেটা 65 সালে যখন ছাত্র ইউনিয়ন ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, কমিউনিস্ট পার্টি 66 ভাগ হয়ে গেল, সেই সময় পরবর্তীকালে যখন ছাত্রলীগ এই প্রস্তাবটা নিয়ে আসলো এবং স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ, তারপরে এটা ছিল একটা চাওয়া, সমাজের আকুতি, হাজার সমস্ত বাংলাদেশে এই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়ে গেল, এগুলো এমনি আসে না। তাহলে এই যে চিন্তা ভাবনাগুলি বা ধ্যান বলি, আপনার মূল স্তম্ভ বলি, মুক্তিযুদ্ধের চেতনা বলি, এগুলি আওয়ামী লীগের আবিষ্কার না। মুক্তিযুদ্ধ যেমন আওয়ামী লীগের যুদ্ধ না, এবং মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী চেতনা নয়। কিন্তু এখন যেমন ধরেন এই সংবিধান আমি 50টা তারা দেখাইতে পারি, একটা আওয়ামী লীগ মানে নেই। এই সংবিধানে বলছে সমাজতন্ত্র, আওয়ামী লীগ করছে পুঁজিবাদ, মুক্তবাজারি পুঁজিবাদ। এই সংবিধানের মধ্যে লেখা আছে মালিকানা, 1 নম্বর মালিকানা রাষ্ট্রীয়, 2 নম্বর সহবাদ, 3 নম্বর ব্যক্তি মালিকানা। এই আওয়ামী লীগ 1 নম্বরে নিয়ে গেছে ব্যক্তি মালিকানা, শুধু আওয়ামী লীগ না, তারা দেশ শাসন করেছে। এবং এখানে বলা ছিল, যেমন এক এক করে আমি বললাম তো 50টা এগুলি ব্যাখ্যা করি, একটা আওয়ামী লীগ মানে নেই। এই সংবিধানকে আওয়ামী লীগ লাঞ্ছিত করেছে, বিকৃত করেছে এবং এমন এমন ধারা 17টা সংশোধনী হয়েছে, একটা দুটা ধারা সমস্ত সংশোধনী এই শাসক গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করার জন্য, স্বৈরাচারী ব্যবস্থা চালু করার জন্য তারা সংগঠিত করেছে। কিন্তু সংবিধানের মূল যে নীতি একটাও মানে নেই। তাহলে এখন এসে এটাকে আওয়ামী লীগের কাছে চাপিয়ে, যেমন আমাদের যে সংস্কার, ডক্টর ইউনূস সাহেব যে সংস্কারের জন্য কমিটি করেছেন, এই কমিটিগুলির রিপোর্ট আমি এখানে আলোচনা করতে গেলে এই একদিনও শেষ হবে না, বেশি করবো না। সংবিধানের যে কমিটি যেটা হয়েছে, সেই কমিটি কি করেছে দেখেন, যে প্রস্তাবটা তারা পাঠিয়েছে আমাদের কাছে, সেখানে বলছে কমিশন সুপারিশ করছে যে সংবিধানের মূল নীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক। বহুত্ববাদী আমি পরে কথা বলবো, তাহলে ঠিক আছে। তারপরে বলছেন কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এবং এর সংশ্লিষ্ট সংবিধানের 8, 9, 10 ও 12 অনুচ্ছেদ বা 10 সুপারিশ করছে। বুঝলেন তো? তাহলে কি সুপারিশ করলো? যে সংবিধান থেকে বাদ দিতে হবে কি কি? ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ বা বাদ দিতে হবে। আসলে বলছেন সংবিধানের 8, 9, 10 এবং 12। তাহলে 8 নম্বরে কি ছিল, যেটা বাদ দেওয়ার কথা বলছেন। এখন ধরেন যে এগুলি তো আর সাধারণ মানুষ সংবিধান পড়বে না, ওনারা নিশ্চিন্তে থাকবেন, অসুবিধা নাই। ফলে এখানে লেখা আছে 8 নম্বরে বলা আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, নীতির সমনীতিগুলি হইতে উদ্ভূত এইভাবে বর্ণিত অন্য সংস্কৃত ইত্যাদিগুলির ব্যাখ্যা আছে। 10 নম্বরে বলা আছে মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। এটা বাদ কেন? আওয়ামী লীগের সমাজতন্ত্র করছিল বা এই 54 বছরে কোনোদিন কি দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল? তাহলে এটা বাদ দিয়েছেন কেন? বরঞ্চ যেটা এটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার কোনোদিন এই দেশে বাস্তবায়িত হয়নি। একদম শুরুর দিন থেকে 72-এর আওয়ামী লীগ ক্ষমতায় বসার শুরুর দিন থেকে সমাজতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে দেশ শাসন করছে। আর এখন ওটাকে সুতা হিসেবে নিয়ে এটা বাদ দেওয়ার কথা বলছে। 10 নম্বর তো বললাম, তারপরে 12 নম্বরে কি আছে? এবং যেটা বললাম মালিকানার কথা আছে।
এইভাবে আমি পুরা সংবিধান আলোচনা করে দেখাতে পারবো যে একটাও মানে নেই। কিন্তু মানছে কোনগুলি, যেগুলি তাদের ক্ষমতা কুপিয়তা সেটা বাদ দেন, এবং এর কিছু অসম্পূর্ণতা ছিল। বাংলাদেশ খালি বাঙালি না, এখানে বিভিন্ন উপজাতির ক্ষুদ্র জাতিসত্তা আছে, তাদের স্বীকৃতি নাই সংবিধান, যেটা মানবন্ধ লালমা প্রথম তুলেছিলেন পার্লামেন্টে। তাহলে সেখানে বলা ছিল বাঙালি সংখ্যাগরিষ্ঠ 99% হইল, কিন্তু সেখানে বাঙালি এবং আদিবাসী জনগোষ্ঠী মিলিতভাবে আমরা এই জাতি গঠিত হয়েছি, এটা স্বীকৃতি সেখানে নাই। এটা যুক্ত করেন, নারী পুরুষের সম্পত্তির উত্তরাধিকার সমান অধিকার নাই, মেয়েরা ছেলেদের সমান সম্পত্তি পায় না, এটা যুক্ত করেন, এগুলি কে না করছে। ফলে এখানে যেমন ধরেন এখন একটা ধোকা দিল স্থানীয় সরকার, স্থানীয় সরকার বলে বাংলাদেশে কিছু নাই। এটা আমরা একবার শেখ হাসিনা ডাকছিল, ওই সময় বলছিলাম এখানে সংবিধান দেখেন ইংরেজিতে লিখে লাগছে লোকাল গভর্নমেন্ট, জাস্ট বাংলাটা দেখেন লেখা আছে স্থানীয় সরকার। গভর্নমেন্টের বাংলা সরকার হয় শাসন, স্থানীয় শাসন, তাহলে গভর্নমেন্টের শাসন হয়। এখন 6টা স্তর, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্র। এই 6টা স্তর প্রথম বলা হয়েছিল যে 6টা স্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত হইবে, লেখা আছে। তাহলে কেন্দ্রে পার্লামেন্ট নির্বাচিত, বুঝলাম। বিভাগে কি? বিভাগে চালায় কমিশনার, সেটা আমলা। জেলা চালায় কে? ডিসি, জেলা প্রশাসক নামে। ডিস্ট্রিক্ট কমিশনার, কমিশনার বাংলা করছে প্রশাসক, হইল এটা কি নির্বাচিত? উপজেলা ইউএনও, তার নাম হলো কি? উপজেলা নির্বাহী। উনি নির্বাহী কি করে? উনি জেলার ডিসি হবেন সচিব, জেলা নির্বাচিত যিনি চেয়ারম্যান এই হোক তার সচিব হবে ডিসি, এবং উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানের সচিব হবে ইউএনও এই অনুযায়ী, এবং বিভাগে একটা নির্বাচিত বডি থাকবে, নির্বাচিত সংস্থা থাকবে, কিছু নাই। আর উপজেলার কথা বললাম, ইউনিয়ন কাউন্সিলে সেগুলি জেলা ইউএনও কর্তৃক কিভাবে নিয়ন্ত্রিত হয়, তার সঙ্গে এমপি এবং ইউএনও চেয়ারম্যানরা ত্রিভুজ প্রকৃত হয়ে আছে। এই যে অ্যানোমালি, এটা নিয়ে এত কোনো আলোচনা নেন, কি সংশোধন করেন না কেন, এর কোনো খবর নাই। ফলে এভাবে দেখা যাবে, এবং বলা আছে কোনো মানুষকে শারীরিক মানসিক কোনো নির্যাতন করা যাইবে না। আর আপনি কি করেন? আয়নাঘর, তারপরে যে কি রিমান্ডে নেওয়া, যারা স্বচ্ছ কাছের ঘর থাকবে এবং সেখানে লোকে জিজ্ঞাসাবাদ করবে, যাতে এখানে একজন ম্যাজিস্ট্রেট দেখতে পাবে যে তাদের কোনো শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে কিনা। বর্তমান বিজ্ঞানের যুগে মানুষের ভিতর থেকে কথা বের করা, যদি কথা বের করা নাও যায়, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এবং সেটা জনগণের সামনে নিয়ে তদন্ত কার্যকে পরিপূর্ণ করার জন্য তো দিতে হবে। কিন্তু সেই কথাটা আমি যে এখানে অকারেন্স, প্লেস অফ অকারেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এগুলোর ভিত্তিতে আমরা সেটা বের করি যে ঘটনাটা আসলে কি। কিন্তু মানুষের পিটানো, এটা তো কথা বললো আপনার সংবিধান তো নাই, সভ্যতা কোনো সভ্য দেশের অনুমোদন করে না। আমেরিকা যেহেতু আমি নিজের দেশে করতে পারি না, একটা কারাগার বানিয়ে মানুষের উপর নির্যাতন চালিয়েছিল, সারা দুনিয়া ধিক্কার জানিয়েছে, কে শুনে তাদের। ফলে আমাদের দেশে আপনি লিখে রাখছেন একটা, এরকম আমি সমাজে নাই, নাহলে আমি এখানে আপনাদের এই সংবিধানে আলোচনা করে দেখেন। এরপরে যদি আসেন যে জনগণের একটা কথা আসছে, এর ফাঁকে তো বলে নেই। এখন এই যে জামাত ইসলাম নিয়ে কথা, ওই বহুত্ববাদের বহু মত আসছে, এটা ভালো জিনিস। অসংখ্য জনমত শেখ হাসিনার সমস্ত মতকে বাক্সে বন্দী করেছিল, আর এখন হঠাৎ করে ফাঁকা বাক্সে সব মত বেরিয়ে আসছে। মত বেরিয়ে আসলে কোনো ক্ষতি নেই, কিন্তু বৈজ্ঞানিক একটা বিচার ধারা থাকতে হবে, যেটা দিয়ে আমি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা জনগণের পক্ষে কোনটা বিপক্ষে, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, এইটা যাচাই বাছাই করার মতো বিজ্ঞানসম্মত ব্যবস্থা থাকতে হবে। শিক্ষাটা এখন যেমন আপনাদের পাশে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় অথরিটি একটা কমিটি বানিয়েছে, কি বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করবে, ভালো নাম পরিবর্তন করবেন, কার মুজিব পরিবারের লোকজনের নাম বার্তা দিবেন। বাদ দিচ্ছেন কার নাম? জগদীশচন্দ্র বোস, সত্যেন বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এদের নাম বাদ দিয়েছে। বুঝলো? তাহলে ছাত্রদেরকে শিক্ষকরা বুঝাবেন যে জগদীশচন্দ্র এরা আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, বাংলাদেশে 5 জন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী আছে। জগদীশচন্দ্র জগদীশচন্দ্র বোস, সত্যেন বোস, নেতার সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কামাল মজুমদার, এই 5 জন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী।
এবং জগদীশচন্দ্র বোস যদি এরা স্বার্থপতি সম্পন্ন মানুষ হইতেন তাহলে মার্কলিন নামে আসতো না, ওনার নামেই ব্যাটেন। এবং সত্যেন বোসের নামটা আইনস্টাইন নিজে তার নামের আগে বোসের নাম বসিয়েছেন, বোস আইনস্টাইন। এই মাপের বিজ্ঞানী তার নাম দেওয়া উচিত ছিল। ওই শিক্ষকদের বলা ছাত্রদেরকে তোমরা পড়ো, জানার চেষ্টা করো জগদীশচন্দ্র বোস কি আবিষ্কার করেছিল, ম্যাগনাস সাহা কি আবিষ্কার করেছিল, বা এখানে যে আছে যে প্রফুল্লচন্দ্র রায় রসায়ন শাস্ত্রের তার কি অবদান আছে, এগুলি না বলে নাম বাদ দিচ্ছে। এই দেশের শিক্ষা কোথায় থাকবে? সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি এই মান হয়, এই দেশের শিক্ষা কোথায় যাবে? এটা ভাবেন। তাহলে এটা শুধুমাত্র এরা যেহেতু একটা ধর্ম পরিচয়ের কারণে এত বড় মাপের বিজ্ঞানী তাদের বাদ দিয়ে দিলেন, বিজ্ঞানকে অস্বীকার করলেন। এটা কোন ধরনের বহুত্ববাদ, এটা কোন ধরনের ইনক্লুসিভনেস? ফলে এর সঙ্গে আরো বহু বিষয় আছে। জনগণের চেতনা মাপ যদি করে না ওঠে, এই 54 বছরে যত ক্ষতি হয়েছে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জনগণের মানকে নামিয়ে দিয়েছে। যে বুঝবার দলগুলিতে শাসন করেছে তাই কাজটা করেছে। খেয়াল করেন 48-47 সালে পাকিস্তান হওয়ার পর থেকে তখন লেখায়, আলোচনায়, বক্তব্যে এবং রাজনৈতিক দলের ঘোষণায়, কর্মীদের প্রশিক্ষণে সমস্ত জায়গায় একটা চেতনাগত মান উন্নত হয়েছিল, সাংস্কৃতিক চেতনার মান উন্নত হয়েছিল। এখন গ্রামে গঞ্জে জারি গান, সারি গান বা বিভিন্ন ধরনের যে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলি তখন ছিল, এই সব আপনি বিদায় করেছেন। এবং তার সঙ্গে যেমন কিছুদিন আগেও নেতারা কি অশ্লীল কথাবার্তা পর্যন্ত খেলা হবে এটা বলতে পারে, বলেন এটা অশ্লীল কথা? একটা এত বড় দলের একজন নেতা তাদের সেই ধরনের কথা বলতে পারে? বা একজনের বলছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের অনেক ত্রুটি থাকতে পারে, আপনার রাজনৈতিক সমালোচনা করেন, কিন্তু একজন একজনকে এমন অশ্লীল ভাষায় এবং এমন ভাবে সমালোচনা আলোচনা করছেন, এতে রাজনৈতিক কর্মীরা শিক্ষিত হয় না, তখন তাদের মধ্যে একটা উগ্রতা তৈরি হয়। যে কারণে আমরা বলেছিলাম যে ছাত্রলীগ যখন ছাত্রলীগকে ব্যান করে, আমরা বলছি ব্যান করেন না, যেগুলি অপরাধ করছে তাদের শাস্তি দেন। আর যদি খুঁজে বের করেন এই ছাত্রলীগকে, কোনোদিন আওয়ামী লীগের কোন নেতা ছাত্রলীগকে নিয়ে বসেছিল যে আসো শিক্ষানীতি নিয়ে কথা বলি? তারা তো গণত পার্টি, তাহলে আওয়ামী লীগ যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, এই শিক্ষানীতি নিয়ে ছাত্রলীগের কোন আলোচনা করেছে? কোনোদিন করেনি। গভর্নমেন্টের 50-60টা মন্ত্রণালয় আছে, তারা কিভাবে দেশ পরিচালনা করেছে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? বা ছাত্ররা এই নিয়ে কোনদিন কোনো কথা বলেছে? তাহলে যে ইভেন যেমন দেখেন ছাত্রলীগের জন্মের ইতিহাস ছাত্রলীগ জানে না। আমি অনেক ছাত্রলীগের নেতা কর্মীদের জিজ্ঞাসা করেছি যে তোমাদের এই ছাত্রলীগের প্রথম যিনি নেতা উনার নাম কি? সর্বভৌম। আচ্ছা কত থেকে অন্য নতুনের নামই জানে না। তাহলে তখন কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন ওই কমিটির সদস্য, নইমুদ্দিন আহ্বায়ক ছিলেন, এবং জেলার কোটাতে যেমন ইউলিয়া ছিলেন কুমিল্লার, শেখ মুজিব আসছে ফরিদপুর থেকে এই কোটা ছিলেন, উনি কিন্তু আহ্বায়ক ছিলেন না। এবং পরে যে কাউন্সিল হয় সেই কাউন্সিলের প্রেসিডেন্ট সেক্রেটারি তো শেখ মুজিব নাই, আর তখন শেখ মুজিব এই কমিটি দিয়ে এই ইতিহাসটা যখন জানে না, এরা যখন ছাত্রলীগ করবে, এরা সন্ত্রাস করবে। আর হলো মতবাদী বিতর্ক, আবরারকে হত্যা মানে পিটিয়ে মারা, আবরার যে ইয়েটা দিয়েছিল দিয়েছিল, আপনাকে নিয়ে বসে আলোচনা করো, তর্ক করো যে তুমি এটা যে বলছো এটা যুক্তি কি? এই যে যুক্তি করা সেই জায়গাতে তাদের যুক্তি মেরে ফেলতেছো, তাদের যুক্তি হেরে গেলাম। এক আবরারের কাছে গোটা সংগঠন কিন্তু পরাস্ত হয়ে গেল, কারণ সে তার যোগ্যতা হারিয়ে ফেলছে, এই তর্ক করার যুক্তি করার ক্ষমতা নাই। ফলে এই জায়গাটা এখন এসে লেজুর ভিত্তি কথা কি এই গণসংগঠন লেজুর না, এখন হলো ফিলোসফিক্যাল গাইডেন্স। কোন গণসংগঠন আদর্শিক দার্শনিক পরিচালনা ছাড়া সেটা সত্যিকার গণমানুষের পক্ষে ক্রিয়াশীল হতে পারে না। ফলে একটা আদর্শিক দার্শনিক পরিচালনায় পরিচালিত গণসংগঠন আর দলদাস হিসেবে যেগুলি কিন্তু তারা বলছেন এক জিনিস না। ফলে বামপন্থীরা কোনোদিন ওই লেজুভিত্তিক সংগঠন করে না, তারা আদর্শিক দার্শনিক রাজনৈতিকভাবে পরিচালিত গণসংগঠন। কারণ দল হচ্ছে একটা মূল বডি সংস্থা, কিন্তু এই দল তার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কতগুলি হাতিয়ার লাগে, সেই হাতিয়ারগুলি গণসংগঠন। তাহলে সেই গণসংগঠন কিভাবে চলতে হবে, এই সব বিভ্রান্তিগুলি এখন আছে। আরেকটা জিনিস একটু বলি, দেখেন গণচেতনার মান যদি করে যায় তাহলে কি হয়? এখন এই সরকারের বিজ্ঞানের লোকজন যেভাবে হুমকি খেয়ে করতেছে, এই যে ছাত্রদেরও তাদেরকে বিভ্রান্ত করা হয়,
এই ছেলেরা আত্মসুদ্ধ করার মনোভাব নিয়ে তারা সামনে এসেছিল। এখন তাদের পদ, পদবি, ক্ষমতা, অর্থ, বৃত্ত সেদিকে যখন আমরা লাগিয়ে দিলেন, ওই তারা তো শ্রমিকের কাছে গেল না, তারা তো কৃষকের কাছে যায় না, গণমানুষের মধ্যে তারা তো যায় না। রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠতে হলে জনগণের কাছে প্রথম নিজেকে নিবেদন করতে হয়, গণমানুষের জীবনের সমস্যাগুলির সঙ্গে পরিচিত হতে হয় এবং সেগুলি লাঘবের জন্য তাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে যুক্ত হতে হয়। এই কাজ দিয়ে আপনি এখন কিসে যুক্ত হলেন? আপনি এখন এই মন্ত্রিসভায় অথবা সেখানে একটা দলের হঠাৎ করে রাতারাতি নেতা হয়ে গেলেন, ফলে এদের মধ্যে আদর্শ চেতনার জন্ম দেওয়া খুব কঠিন হবে। তাহলে যে কর্মীরা আত্মোৎসর্গ করার জন্য জীবন দিয়ে একটা স্বৈরাচারী ব্যবস্থা উদ্ধার করতে গেল, তাদের মনে, মগজে, চেতনায়, সংস্কৃতির মধ্যে আপনি কিন্তু আদর্শ জন্ম দিলেন না এবং তার মধ্যে লোক লালসা এটা হলো তাহলে পুঁজিবাদের শক্তিশালী হাতিয়ার হবে। এরা মানুষের মুক্তির আন্দোলনের সৈনিক আর হবে না, এই জায়গায় নিয়ে গেল তাই করে। এখানে আমি আরেকটা কথা একটু বলি, অল্প সময় আছে। জামাত ইসলামের কথা বলছেন, জামাত ইসলাম লাফালাফি করতে, এই লাফালাফি না করে জামাত ইসলাম 1948 সালে হয় এবং জামাত ইসলামের ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী জমিয়তের তালাবাদ। আমরা শিবির যাদের শিবির নাম ছিল এবং গোলাম আজম সাহেব ইসলামী ছাত্র সংঘ ছিল না, এরা এই গোলাম আজম সাহেব ভাষা আন্দোলনের পক্ষে ছিলেন, কিন্তু একসময় এটা বিবৃতি দিয়েছেন যে ভাষা আন্দোলনের থেকে আমি ভুল করিয়েছি, এটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তাহলে তখন এই জমিয়তের আলাবা ছাত্র সংগঠন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর মার খাওয়া শুরু করলো, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হইল। তারপরে তারা নাম পাল্টাল, নাম পাল্টিয়ে নাম রাখলো ইসলামী ছাত্র সংঘ। এবং এই ইসলামী ছাত্র সংঘের পরবর্তী ইতিহাস তো আপনারা জানেন, যেটা তারিখগুলি আমার কাছে পুরো ইয়েতে নাই। তাহলে সেই ইসলামী ছাত্র সংঘ যখন নাম রাখলো, সেটাও এরপরে এরা হইল আন্দোলন, রাজাকার হলো এবং স্বাধীনতা পরবর্তীকালে তারা জনগণপতি প্রত্যাখ্যাত হলো। প্রত্যাখ্যাত হলে 77 সালে এসে আবার নাম পাল্টালো, সেটার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যেটা আপনারা জানেন। তাহলে এই ইতিহাস এরকম। এবং এই জামাত ইসলাম প্রথম পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে ছিল, তারপরে সে আদর্শ প্রস্তাব 1948 সালে একটা আদর্শ প্রস্তাবের নামে ইসলামী হুকুমত কায়েমের নামে একটা আদর্শ প্রস্তাব হাজির করে এবং দাঙ্গা লাগায়। এই দাঙ্গা লাগিয়ে গ্রেফতার হয়। এরপরে যেটা আগে বললাম, ইসলামী জমিয়ত তালাবাদ কিন্তু পূর্ব পাকিস্তানে 52 সালে হয়েছিল, আর এটা পাকিস্তানে হয়েছিল 23 ডিসেম্বর 1947। যাক, 48 সালে মৌদুদি গ্রেফতার হয়, তারপরে আবার সে রিলিজ হয় এবং এরপরে কাদিয়ানি দাঙ্গা বাঁধিয়ে দেয় 53 সালে। কাদিয়ানি অবশ্যই বেড়ে দাবি করা এটার ভিত্তিতে দাঙ্গা বাঁধায় এবং পাঞ্জাবে মার্শাল ল জারি করতে বাধ্য হয় এবং মৌদুদি গ্রেফতার হয়, তার ফাঁসির আদেশ হয়। পরে এটা মির্জা তারা কোনোভাবে ইতিহাস। এবং এই জামাত ইসলাম বিশেষ করে গোলাম আজমের পাকিস্তান আমলেও আদর্শের যে লড়াই, আজকের লড়াই তা না, পাকিস্তান আমল ছিল। গোলাম আজম সাহেবের একটা বই আছে, সেটা হলো পাকিস্তানি আদর্শের লড়াই। এই বই তিনি 1969 সালে লিখেছিলেন এবং সেখানে তিনি বলছেন পাকিস্তানের আদর্শের লড়াই 3টা আদর্শ আছে, একটা ইসলাম, একটা গণতন্ত্র, একটা সমাজতন্ত্র। এখানে তিনি বলছেন যে গণতন্ত্র এটাও ইসলামের শত্রু, সমাজতন্ত্র ইসলামের শত্রু, কিন্তু গণতন্ত্র যদি থাকে তাহলে ইসলাম টিকে থাকতে পারে, কিন্তু সমাজতন্ত্র এমন দুশ্মন, সমাজতন্ত্র থাকলে ইসলাম আর থাকতে পারে, এটা বলছেন। এবং এটা বলছেন এরপরে মাওলানা ভাসানীর বিরুদ্ধে গোলাম আজম বলছেন যে যখন মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছিল, তখন মাওলানা ভাসানীর দল সমাজতন্ত্রের নিয়মে এগুলি সমাধানের জন্য হইতে শুরু করে দিলেন। এই বলে মাওলানা ভাসানী কমিউনিস্টদের নিয়মিত বিকৃত অনেক কথা ভাসানীর বিরুদ্ধে বললেন। তারপরে বলছেন যে ইসলাম ও সমাজতন্ত্রের লড়াই আমরা আশা করছিলাম শেখ মুজিবুর রহমান ইসলামের পক্ষে থাকবেন, কিন্তু তিনি নিজেকে সমাজতন্ত্র বলে ঘোষণা করেছেন, সেটা তাকে পিছিয়ে না করে দেয়। এরপরে বলছেন এই লড়াইয়ে যদি ইসলাম জয়ী হয় তাহলে সমাজতন্ত্র দেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। এই লড়াইয়ে যদি ইসলাম জয়ী হয় তাহলে সমাজতন্ত্র দেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। আর যদি খোদা না খাস্তা
সমাজতন্ত্র জয়ী হয়, তাহলে ইসলামী দেশের আদর্শ হিসেবে কিছুতেই টিকে থাকতে পারবে না। তারপরে তিনি বলছেন যে এখন তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যাদের বুকে ঈমানের আগুন আছে, যাদের শরীরে তৌহিদের তেজ আছে, যারা আল্লাহর দ্বীনকে রক্ষা শহীদ হবার জজবা রাখে এবং আখিরাতে খোদার সামনে দ্বীনের সচ্চা খাদের মুজাহিদ হিসেবে পরিচিত হওয়ার খায়েশ থাকে, তারা এই সময় কিছুতে চুপ থাকতে পারে না। বর্তমান সময় এটাই ঘোষিত জিহাদ, সেই জিহাদ করতে আলবদর আহসান বানিয়েছিলেন তারা। বাকিগুলি আমরা করলাম না, কিন্তু এইভাবে পড়াশোনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এখন আবার যে বিষয়গুলি সামনে আনা হচ্ছে, এটা একদিকে ভালো, একদিকে খারাপ। ভালো হলে এই কারণে যে ভয় কিছু নাই, কারণ হচ্ছে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, বামপন্থীরা বহু আক্রমণের শিকার হয়েছে। কিন্তু মূল কথা হলো আপনি আপনার সঠিক জায়গায় আছেন কিনা। আগে আমি বলেছি যে আপনারা কেন আপনাদের সঙ্গে বসি, যে আপনারা কিন্তু একটা প্রগতিশীল চিন্তা করেন, একটা যুক্তিবাদী চিন্তাকে ধারণ করেন, ফলে আপনারা যদি একটা থাকে তাহলে মানে শুধুমাত্র দলের মধ্যে খালি ভাঙনের চিত্র দেখবেন না, দলের মধ্যে ঐক্যের শক্তি দেখবেন এবং তার সাফল্যগুলি দেখবেন। আমি এই মুহূর্তে বর্তমান সময়ে বিশেষ করে যে দেশের যেটা বলতেছিলাম যে জনগণের চেতনাগত মান যদি উন্নত না করা যায় তাহলে কি হয়? তাহলে একটা যেমন তারা দুর্বিপ্লবের পরে এত বড় একটা বিপ্লব ঘটে গেল, কিন্তু চুরি ডাকাতি তো হয়নি। আর এখানে হাঁস নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, শেয়ার কাঁদে করে নিয়ে যায়, এটা নয়। কারণ হলো মানুষের আপনি সেখানে নিতে পারেন নাই। এবং এটা দেখেন আরেকটা 1975 সালে বাকশাল হয়েছিল না একদলীয় শাসন। এই একদলীয় শাসন যখন হয় তখন বাকশাল পরিস্থিতি সম্পর্কে কামরুদ্দিন আহমেদ সাহেব হলো 54 সালে নির্বাচিত সমিতির সচিব ছিলেন। সেই কামরুদ্দিন সাহেব তিনি তখন এত ভিড় বাকশালে যোগ দেওয়ার জন্য, সেই বাকশালে যোগ দেওয়ার জন্য যারা আসতেছিল রেকর্ড করতেছিলেন, উনি সচিব হিসেবে রেকর্ড করতেছিলেন। সেখানে দেখা যায় তিনি লিখছেন বাকশাল গঠনের সঙ্গে সঙ্গে দেশের মধ্যবিত্ত সমাজ যেভাবে গণভবনে ভিড় করছিল তাতে শান্তভাবে সময় নিয়ে শেখ সাহেবের সঙ্গে আলোচনা করা সম্ভব ছিল না। বাকশাল নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবী প্রভৃতি সর্বস্তরের জনগণ বাকশালের সদস্য হওয়ার জন্য দরখাস্ত করতে থাকে। দরখাস্তের সংখ্যা এর মধ্যে দেখেন একই সময়ে 49,051 মাদ্রাসা শিক্ষকের পক্ষে মাদ্রাসা শিক্ষক সমিতি বিভিন্ন জেলায় 52 জন বাকশালে বসে। খেয়াল করেন এই 52,000 মাদ্রাসা 49,000 মাদ্রাসা এগুলি বাকশালে যোগ দিয়েছিল এবং তাদের সংগঠনের মাধ্যমে। এখন এর মধ্যে যে এখন যারা হেফাজত এরাও যোগ দিয়েছিল এবং এখানে 49,051টা মাদ্রাসা এবং তাদের ইয়ের ক্ষেত্রে শিক্ষক সমিতির মাধ্যমে তারা যোগ দেয়। এবং এখানে দেখেন যে সিনেটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের 102 সদস্যের মধ্যে 72 জন উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব সফল করার ঘোষণা দেয়। এবং এর মধ্যে তিনি লিখছেন যে বাকশাল নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে দরখাস্ত আসতে থাকে না, ফাইলবন্দি করার সুযোগ ছিল না। তখন দরখাস্তের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যে শেখ সাহেবের সচিব রহিম সাহেব সেগুলি ফাইলবন্দি করার চেষ্টা না করে চটের বড় বড় থলিতে ভরে রাখতে আরম্ভ করেন। এই ছিল পরিস্থিতি। কিন্তু যখন শেখ মুজিব সপরিবারে মারা গেল, রাস্তা রিসিভ করার জন্য, ফলে এই জায়গাগুলো মানুষ না যায়। তাহলে আজকে যে অবস্থা দেশে চলছে সেটা হলো যে শাসন ব্যবস্থা 54 বছরে আপনারা দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, জাতীয় পার্টি দেখছেন, জামাত ইসলামের একজন দেখছেন, স্বাধীনতার পর দেখছেন, আর কি দেখছেন, সামরিক বাহিনী দেখছেন এবং সুশীল দেখছেন, বাকি তো নাই। আবার বামপন্থী যারা দক্ষিণ কর্ণাটকের হাত দিলে তারাও দেখছেন। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বেছে নেওয়া, এর বাইরে কেউ আছে যদি না থাকে গড়ে তোলেন আর থাকলে শক্তিশালী করেন। কারণ দেখছেন এগুলি যদি আবার ফিরে আসে একই ঘটনা ফলে বাংলাদেশে যারা সরাসরি দল হতে পারেন না কিন্তু মানসিকভাবে পীড়িত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতি তারা অনেক আশা করেছিলেন এটা বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। বিপ্লবের এক শ্রেণী জান থেকে আরেক শ্রেণী যাতে ক্ষমতা দিলে তাকে বলে বিপ্লব। কিন্তু যেহেতু এটা একই মুহূর্তে ভাগ বদল হয়েছে, ব্যবস্থা বদল হয়নি, সুতরাং এটা বিপ্লব ছিল না, এটা অভ্যুত্থান ছিল। এই গণ অভ্যুত্থানের বিপ্লবের কিছু বদল ছিল কিন্তু এটা বিপ্লব নয়।
ফলে এটা যা ফলাফল অতীতে হয়েছে এবার ফলাফল তাই হবে। এবং ইতিমধ্যে 150 জন কোটিপতি অনেক শত শত কোটি টাকা মালিক হয়েছে। আর বহু মানুষ ইতিমধ্যে কয়েক সমাজ আত্মহত্যা করেছে। নারীরা ঘন ঘন নির্যাতিত হচ্ছে। চুরি, ডাকাতি, রাজনীতি, এটা কেন হচ্ছে? অর্থনৈতিক সংকট যত বাড়বে অপরাধের মাত্রা তত বেড়ে যাবে এবং সমাজের মধ্যে মারামারি, হানাহানি, সংঘর্ষ বাড়বে এবং আপনি পুঁজিপতি শ্রেণী লাভবান হবে। খেয়াল করেন, এই অরাজকতার মধ্যে কিন্তু পুঁজিপতিরা বসে নাই। একদম পুঁজিপতির হাত থেকে আরেকদম পুঁজিপতির হাতে টাকা যাচ্ছে। আমি শেষ করে দেব যে ফাঁসিবাদের অর্থনৈতিক ভিত্তি কি? হাসিনা খালি ফাঁসিবাদ করে, অন্যরা করে না, বিষয়টা এরকম না। হাসিনা কেন ফাঁসিবাদ হয়? যখন পুঁজিবাদ গড়ে ওঠে, সামন্তবাদী ব্যবস্থার বিরুদ্ধে ইংল্যান্ডে রয়েল বিপ্লব হয়, ফ্রান্সের বিপ্লব হয়, জাপানে মেজি বিপ্লব হয়, তখন বুর্জোয়ারা যারা নেতৃত্ব দিয়েছিল তারা সবার কাছাকাছি পুঁজির মালিক ছিল। কেউ কারো পুঁজিকে হ্রাস করতে পারে নাই। সেই জন্য তখন উদার গণতান্ত্রিক ব্যবস্থা বা যে আমরা রেজিফেয়ার বলি, তখন বুর্জোয়া গণতন্ত্র একভাবে ক্রিয়াশীল ছিল। কিন্তু যখন বড় পুঁজি ছোট পুঁজিকে হ্রাস করতে শুরু করলো, কার্ল মার্কস এই ব্যাখ্যাটা বলেছেন, একচেটিয়া পুঁজি যখন তৈরি হলো, পুঁজি যখন একচেটিয়া হয়েছে, রাজনীতিও তখন স্বৈরতান্ত্রিক চেহারা নিয়েছে। আর সেই পুঁজি যখন চূড়ান্তভাবে কেন্দ্রীভূত হয়েছে, তার থেকে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। হিটলার মুসলিনি হয়েছে একভাবে, আমেরিকায় বর্তমানে এক ফ্যাসিস্টরা আরেকভাবে চালায় এবং অনুন্নত দেশগুলিকে ফ্যাসিবাদ চলে। তাহলে পুঁজিবাদ নির্মূল করা ছাড়া ফ্যাসিবাদ যাবে না, পুঁজিবাদ নির্মূল করা ছাড়া স্বৈরাচার যাবে না, পুঁজিবাদ নির্মূল করা ছাড়া জনগণের আকাঙ্ক্ষা যত বড় অভ্যুত্থান হোক এটা বাস্তবায়িত করা যাবে না। ফলে ইতিহাস থেকে শিক্ষা নিই, যাতে এটা বলে আমি শেষ করি যে ইউরোপে একটা বড় অভ্যুত্থান যখন ব্যর্থ হয়ে যায়, 100-150 বছর সময় পরে আবার ফিরে আসে। বাংলাদেশে 20 থেকে 30 বছরের মধ্যে বারবার ফিরে আসে। যেই কারণে 71-এর অপরিত আকাঙ্ক্ষার জন্য 75 হোক, 82 হোক, 90 হোক, 2024 হোক, বারে আসতেছে, আবার আসবে। আমরা আগে থাকবো না বয়সের বেশি, কিন্তু 20 থেকে 40 বছর আবার আসবে। আগামী দিনের এই অভ্যুত্থান বা বিপ্লব যেন ব্যাহত না হয়, সেটা যেন পুঁজিপতিদের হাতে আবার তাদের দখলে না যায়, সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সেইভাবে আসেন আমরা জাগ্রত হই, ঐক্যবদ্ধ হই, নবপ্রজন্ম